নমস্কার, ডিকোড বাংলাদেশের আরো একটা নতুন পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে এসে হাজির হলাম। আমি অর্ক ভাদুরী, আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু, আমার সহকর্মী অর্ক দেব। আমরা বেশ কয়েকটা পর্ব করেছিলাম ডিকোড বাংলাদেশের, কিন্তু তারপরে একটা লম্বা গ্যাপ পড়ে গিয়েছে। বিভিন্ন আমাদের ব্যস্ততার জন্য আমরা করে উঠতে পারিনি। এই জন্য আমার পক্ষ থেকে এবং অর্কর পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে প্রথমেই হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা চেষ্টা করব আর যাতে এরকম গ্যাপ না পড়ে এবং আমরা খুব পরপর যাতে নতুন এপিসোড আনতে পারি। অর্ক দেব কিছুদিন আগেই বাংলাদেশে গিয়েছিল এবং সেইখানে যখন ও পৌঁছেছিল সেই সময় বাংলাদেশে খুব অদ্ভুত কিছু ঘটনা ঘটছিল। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা হচ্ছে ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙচুর হচ্ছিল। ঠিক সেই সময়ে অর্ক ঢাকায় উপস্থিত ছিল এবং ও এই ধানমন্ডি 32 নম্বরের সামনে অনেকটা সময় কাটিয়েছে। শুধু তাই নয়, অর্ক বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তার খুব গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে, উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছে। আজকের পর্বে আমি মূলত অর্কর সঙ্গে কথা বলবো, জানতে চাইবো যে এই যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ও গেল, ও ঠিক কি অনুভূতি হলো, ওর কেমন লাগলো, চারপাশটা কিরকম দেখলো। অর্ক, তুমি যদি একটু বলো, অভ্যুত্থানের পরে আমি বার দুয়েক গিয়েছি, তুমি এই প্রথম গেলে, তো আমায় যদি একটু বলো যে তোমার তোমার অভিজ্ঞতাটা ঠিক কিরকম হলো, মানে মানুষজন কি বলছেন। তুমি আমায় একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিলে যখন তুমি এয়ারপোর্ট থেকে নেমে গাড়ি করে তুমি যাচ্ছ ঢাকায়, তখন সেই চালকের সঙ্গে তোমার কথাবার্তা হচ্ছিল। তুমি যদি ওইটা দিয়ে একটু শুরু করো। আমিও এমনটাই ভেবেছিলাম। আমাদের তো কোনো রিহার্সাল স্ক্রিপ্ট নেই, কিন্তু আমি এটাই ভেবেছিলাম যে তুমি তো জানোই আমার কেমন কেটেছে। প্রতিদিনের আপডেট যদি কেউ জেনে থাকে সেটা তুমি, সেটাই মানুষের সামনে তুলে ধরা। হ্যাঁ, আমিও অর্কর মতোই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা আমাদের প্রতিদিনের যে অন্যান্য এই সাংবাদিকতারই অন্যান্য কাজে আমরা যেভাবে ব্যস্ততা আমাদের থাকে, আমরা এটা নিয়মিত করতে পারি না, কিন্তু আমরা এটা নিয়মিত করব এবং তার একটা রাজনৈতিক প্রয়োজনীয়তাও আছে। অর্ক, বাংলাদেশের পরিস্থিতি খুব মিশ্রিত। কোনো একটেরে কোনো লিনিয়ার কোনো সরলরৈখিক এতে বলা যাবে না যে বাংলাদেশ খুব ভালো আছে অথবা বাংলাদেশ খুব খারাপ আছে। একটা মিশ্র অনুভূতির মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ যাচ্ছেন। সেগুলি কি কি? প্রথম অনুভবটা, যদি কোনো এমন একটা অনুভবের কথা বলা যায় যেটা মানে বর্ণাশ্রম, শ্রেণী, সমস্ত কিছুকে ডাইলিউট করে এক অনুভবে গোটা জাতি স্থিত হয়ে রয়েছে, এই অনুভবটা কি সেটা যদি বলা যায় তাহলে আমি বলবো ভয় নাই। বাংলাদেশে যে ক্ষমতা, তথাকথিতভাবে ক্ষমতাবান, তার যা সামাজিক স্বীকৃতি রয়েছে, কিন্তু সে সরকারের বিরোধী ছিল বলে তাকে যাবতীয় লাঞ্ছনা বঞ্চনা স্বীকার করতে হয়েছে, অত্যাচারিত হতে হয়েছে নানাভাবে। বাংলাদেশে যে লোকটা হয়তো কোনো সরকারি চাকরি করে কিন্তু সরকারের ক্রিটিসিজম করার জন্য তাকে বিপদে পড়তে হয়েছে নানা রকম ভাবে। বাংলাদেশে যে লোকটা সাধারণ ছাত্র, সে মুক্তমনা, সে স্বাভাবিকভাবেই তার স্পিরিটের কারণে, তার তারুণ্যের কারণে সে সরকারের দিকে আঙুল তুলে তাকায়। বাংলাদেশে যে লোকটা রোজ সকালে রিক্সা নিয়ে বেরোয় এবং সিগন্যাল ভাঙলেই রিক্সায় পুলিশ লাঠিচার্জ করে এবং টাকা নেয়, এই যে গোটা তামাম বাংলাদেশ, এরা সবাই বলছে ভয় নেই। এটা বাংলাদেশে ঢুকে আমার প্রথম উপলব্ধি যে মানুষ ভয়হীন। তারা বলছে আমরা 15 বছর পর কথা বলতে পারছি। এমন নয় প্রত্যেক বলছে আমরা খুব ভালো আছি, এমন নয় প্রত্যেকের প্রতিদিনের সমস্যা মিটে গেছে, কিন্তু এই শব্দটায় সবাই একমত যে হ্যাঁ, আমরা কথা বলতে পারছি, আমাদের কথা বলার স্বাধীনতাটুকু আমরা অর্জন করতে পেরেছি। কেউ যদি জিজ্ঞেস করে বাংলাদেশের স্বাধীনতা মানে কি, সত্যি কি এই জাতিটা স্বাধীন হয়েছে? স্বাধীনতা তো অনেকগুলো ভিত্তি রয়েছে, তার মধ্যে একটা ভিত্তি হচ্ছে চিন্তার মুক্তি বা কথা বলার মত প্রকাশের স্বাধীনতা। অনেক অসুবিধে, অনেক অসহায়ের মধ্যে, অনেক অসহায়তার মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষ মত প্রকাশের স্বাধীনতাটা অর্জন করতে পেরেছে। এটা একদম একটা ইউনিভার্সাল ট্রুথ। এটা তুমি সবার থেকে এই মতটা নিতে পারো। তুমি এয়ারপোর্টের কথাটা বলছিলে। এয়ারপোর্টের কথাটা তোমায় বলি। আমি এয়ারপোর্টে নেমে দুটো এয়ারপোর্টের ঘটনা বলি। এয়ারপোর্ট থেকে নেমেই যে কেউ বিমানবন্দর থেকে বেরিয়েই প্রথমে একটা মুরাল দেখতে পাবে। আমি অভিরূপকে সেই ছবিটাও দিয়ে দেবো আমাদের কথাবার্তার সঙ্গে, যেন ছবিটা দেখায়। আমি ছবিটা চলন্ত গাড়ি থেকে তুলি। একটা মুরাল দেখতে পারবে, সেখানে তাজউদ্দিন সহ মুক্তিযোদ্ধারা সকলে আছেন। খুব সুকৌশলে, মানে এটা পরিকল্পিত মপ করেছে এমন নয়, বোঝাই যাচ্ছে খুব সুকৌশলে কেউ একজন
ঘষে ঘষে শুধু মুজিবের মুখটা তুলে দিয়েছে। এই যে এই ছবিটা, তাজউদ্দিন অক্ষত আছে, তা সকলেই অক্ষত রয়েছেন। এবং মুরালটা কিন্তু ছোট নয়। এই যে আমরা ঘরটায় বসে আছি, মুরালটা ধরে নিতে পারো তুমি এই ঘরটার থেকে বড় 25-30 ফুটের একটা মুরাল। সেখানে সবাই আছেন, শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখটা নেই। এইটা নতুন বাংলাদেশের যে প্রতিস্পর্ধা, যে চিন্তা, তার একটা ক্র্যাক্স, একটা ছোট ছবি। সেই চিন্তাটা কি? যে আমরা মুক্তিযুদ্ধের বিরোধী নই। আমি সংখ্যাগরিষ্ঠের কথা বলি, আমাদের কথাবার্তায় নিশ্চয়ই অন্যান্য দিকগুলো উঠে আসবে, কিন্তু আপাতভাবে বলি আমরা মুক্তিযুদ্ধের বিরোধী নই। আমরা 71কে বিরোধিতা করছি না, 71 আমাদের ভিত্তি। কিন্তু 71কে সামনে রেখে মুজিববাদের যে চাষ বাংলাদেশে হয়েছে, মুজিবের যে পণ্যায়ন মুজিবের মেয়ে করেছেন, আমরা তার বিরোধিতা করছি। না হলে তো কেউ যদি, এই যে আমাদের এখানে বারবার দাবি করা হয় যে আমাদের প্রাতিষ্ঠানিক মিডিয়াগুলিতে, যে এরা 71কে নস্যাৎ করতে চাইছে, যারা এত এত ভ্যান্ডালিজমের মধ্যে দিয়ে গেছে, তারা তো গোটা দেয়ালটাই উপড়ে ফেলতে পারতো। তারা তো সেই দেয়ালটাকে সংরক্ষণ না, এটা তো ঠিকই। আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, আমি তার ফেসবুক পোস্ট দেখছিলাম যে তিনিও বারবার করে বলছেন যে 71 যেন আক্রান্ত না হয়, 71 আমাদের ভিত্তি, এটা বারবার করে তিনি বলছেন। কিন্তু অর্ক, তুমি আরো কিছু কথা বলছিলে। তুমি আমি ধানমন্ডি 32-এ তোমার অভিজ্ঞতায় আমি ধানমন্ডি 32-এ আসার আগে একটা কথা তোমায় বলি। বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠলাম, সেই ড্রাইভারের সঙ্গে কথা বলছি, সেই অডিও ক্লিপটা তোমাকে পাঠিয়েছিলাম কথাবার্তা। তারা বলছেন যে মানে সে লোকটা তো কারোর প্রতি কোনো দায় নেই, সে ওই বিপ্লবের সময়টা দেখেছে চোখের সামনে। সে বলছে আমাদের আর ভয় নেই, আমরা এখন মানে মুক্তিটা অর্জন করেছি। এতদিন আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না। তুমি মনে করে দেখো, শহীদুল আলম থেকে শুরু করে বাংলাদেশের যারা নামকরা ইন্টেলেকচুয়াল রয়েছেন, এত বছর তো তারা আমাদের প্রত্যেকে এই কথাটাই বলেছে যে আমার কথা বলার স্বাধীনতা নেই। তার মানে বাংলাদেশের খেটে খাওয়া মানুষও এই কথাটা বুঝছে যে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। এবার চলে আসি তোমার দ্বিতীয় প্রশ্ন, 32 ধানমন্ডি কি দেখলাম, কেমন দেখলাম, কি মনে হলো। দেখো, আমার কোনো প্রস্তুতি ছিল না। তুমি তো জানো যে 32 ধানমন্ডি হচ্ছে, এমনটা জেনে আমি বিমানে উঠিনি। আমাদের উদ্দেশ্যটা ছিল দুটো। একটা হচ্ছে আমরা ডিকোড বাংলাদেশের মতো একটা অনুষ্ঠান করি, নিচে লোকে কমেন্টে লেখে যে তুমি তোমার দেশের প্রাতিষ্ঠানিক মিডিয়াকে চ্যালেঞ্জ করছো, তারাও যেমন বাংলাদেশে যায়নি মানে সরেজমিনে দেখতে, তুমিও তো যাওনি। তাহলে সেই একটা দায়বদ্ধতা, প্লাস 6 মাস পরে সরকারটা কিভাবে কাজ করছে, কোন অংশটা ফাংশনিং, কোন অংশটা ডিফাংক্ট, এটা হাতে কলমে দেখা, স্টেক হোল্ডারদের সাথে কথা বলা, এই উদ্দেশ্যে গিয়েছিলাম। গিয়ে তো পড়ে গেলাম একরকম মানে একটা বিরাট গোলযোগের মধ্যে। আমি ছিলাম গ্রিন রোডে, সেখান থেকে তো হাঁটা পথ 32 ধানমন্ডি। দেখো অর্ক, কোনো একটা রাজনৈতিক দল প্ল্যান করে, পরিকল্পনা করে কাউকে পাঠিয়েছে, একরকম জনতা, পোশাক এক, ভাষা এক, স্লোগান এক, একই বর্গ, একই শ্রেণী, একই লিঙ্গ, এমন কিন্তু হয়নি। 32 ধানমন্ডি ভাঙার কথা বলছি। সেখানে তুমি যদি দেখো, আমি 3 দিনের গল্প বলবো। প্রথম দিন ছিল কম বয়সী উন্মত্তরা, দ্বিতীয় দিন তারা সংখ্যায় বাড়তে থাকে, তৃতীয় দিন এই জায়গাটা একটা মেলার আকার নেয়। ওখানে বেলুন বিক্রি হচ্ছে, ওখানে বাদাম বিক্রি হচ্ছে, আখের রস বিক্রি হচ্ছে। আমি এমন পিতাকে মিট করেছি যিনি কোট প্যান্ট পরা, মানে অর্থাৎ বোঝা যাচ্ছে একটা সাবেক ভদ্রলোক শ্রেণীর তিনি প্রতিনিধি। তিনি তার মেয়েকে, যে প্রোটেক্টেড একটা চাইল্ড, তাকে এই জায়গাটায় নিয়ে এসছে। আমি তাকে জিজ্ঞেস করেছি আপনি এখানে কেন এসছেন, কি আপনি মানে আপনার, বলছে যে আমি সরকারি চাকরি করতাম, পেশা জীবনে কোনোদিন শেখ হাসিনার বিরোধিতা করতে পারিনি, আমি এখানে এসেছি এই দাবিটা নিয়ে আপনি আপনার দেশে গিয়ে বলবেন এই জায়গাটা যেন গণমূত্রালয় হয়। আচ্ছা, এইবার কথা হচ্ছে একটা প্রশ্ন, এটা কি ঠিক হলো, এটা কি ভুল হলো, এটা তো আমাদের করা দরকার। বা তৌহিদি জনতা কি, এটা তো আমাদের অ্যাড্রেস করা দরকার। ব্যাপারটা হচ্ছে যে
এই পুরো ব্যাপারটা না একটা বড় পরিকল্পনার অংশ, যেটা ফারাদ মাজার বলছিলেন, আমি নিজে তার সঙ্গে অনেকটা একমত। যে সময়ে নিজের বক্তৃতার সময় হিসেবে শেখ হাসিনা বেছে নিলেন, সেটা খুব ভেবেচিন্তেই তিনি পরিকল্পনা করে বেঁচেছিলেন। তিনি জানতেন তারপরে নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র ভিজিট রয়েছে, অর্থাৎ বাংলাদেশের ভ্যান্ডালিজম, ইন্ডিয়ান ন্যারেটিভটা, যেটা ইন্ডিয়ান মিডিয়া ন্যারেটিভটা, সেটা আহ, মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের সামনে তুলে ধরে কিছু সুযোগ সুবিধা আদায় করা যাবে, এইটা এইটা ওদের ছিল, পরিকল্পনা ছিল বলে আমি মনে করি। আচ্ছা, এবার এই যে বিচিত্র মানুষজন ওখানে জড়ো হলো, মানে সব ধরনের মানুষজন, সমাজের সব শ্রেণীর মানুষজন, তার মধ্যে জামাতের লোকজন আছে, তার মধ্যে কম বয়সী কলেজ ছাত্রছাত্রী আছে। আমরা একটা ছবি দেখেছিলাম, অর্ক ভাইরাল হয়েছে, যে স্কুলের এক্সকারশন হচ্ছে, যেন স্কুলের এক পোশাক পরা ছেলেমেয়েরা ওখানে গিয়ে সেলফি তুলছে, এবং একটা মব ডিস্ট্রাকশন চলছে, সকলে মিলে একটা ডিস্ট্রাকশনে অংশ নিচ্ছে। আমি এমন দেখেছি যে তোমার বয়সী আমার বয়সী একজন, সে বাড়ি থেকে স্ক্রু নিয়ে এসেছে, নিয়ে জানলা দরজার ওই মানে শিক যেগুলিকে বলে, ক্ল্যাম্পগুলো খুলছে। কেন খুলছে? বলছে কারণ আমার ছেলেকে দেখাবো বড় হলে সে, যে কখনো যেন সে উদ্ধত না হয়, সে উদ্ধত হলে এই পরিণতি হয়, তার স্মারকটা নিয়ে রাখছি। কথা হচ্ছে, এই যে যারা এটা করছে অর্ক, আর যারা এই ঘটনার তুমুল নিন্দা করছে, একটা জিনিস তুমি লক্ষ্য করো, বয়সের ফারাকটা তাদের মধ্যে। যারা আমরা নিন্দা করছি, যারা আমরা এদেশ থেকে যারা একটা ন্যারেটিভ দিচ্ছে যে এটা অন্যায় হয়েছে, খারাপ হয়েছে, অবশ্যই এটা অন্যায় হয়েছে, জোর গলায় বলছি এটা খারাপ হয়েছে, কিন্তু তুমি ভেবে দেখো যে এদের সঙ্গে ৭১-এর সম্পর্ক, এক, রিফিউজি তারা, তাদের মধ্যে একটা ট্রমা আছে। দুই, যে প্রজন্মটা, সেই প্রজন্ম ৭১-এর সঙ্গে তার নারীর সম্পর্ক অনেক বেশি। যে প্রজন্মটা সরাসরি মব ডিস্ট্রাকশনে অংশ নিচ্ছে বা উৎসাহ দিচ্ছে অর্ক, তাদের বেশিরভাগ কিন্তু তরুণ। তারা ৭১-কে মানলেও ৭১-এর সঙ্গে যে কেউ, এমন লোককে আমি বাংলাদেশে মিট করেছি যে বলেছে যে আমি এরকম বঙ্গবন্ধুর এই ৩২ ধানমন্ডিতে আম পাড়তে আসতাম, আর বঙ্গবন্ধু বলতেন যে এই তোমরা ঢিল ছোড়াছুড়ি করো না, স্ত্রীকে তিনি বলতেন যে ওদেরকে যত আম লাগে দিয়ে দাও। যে নতুন প্রজন্মটা ওইখানে ভাঙাভাঙিতে গেছিল, তারা কিন্তু এটা দেখেনি, তারা এটা শুনেছে। তাদের হয়তো বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ছিল, আছে একটা অংশের মধ্যে, কিন্তু তারা কি দেখেছে? তারা ভারতীয় আধিপত্যবাদ দেখেছে, তারা শেখ হাসিনার ১৫ বছরের রাজত্ব দেখেছে, গুম দেখেছে, খুন দেখেছে, দমনপীড়ন দেখেছে, টাকা পাচার দেখেছে, এবং সর্বোপরি জুলাই অভ্যুত্থান এবং সেই অভ্যুত্থানের ব্যাপারে শেখ হাসিনার উদাসীনতা, অনুতপ্ত না হওয়া এবং ক্রমাগত উস্কানি দেখেছে। ফলে তারা যখন এক জায়গায় ওখানে মিলিত হচ্ছে, আমি এটা তোমাকে দায়িত্ব নিয়ে বলছি অর্ক, তারা কিন্তু বঙ্গবন্ধুকে টেনে নামাতে, তুমি এটা সাধারণ কথা ভাবো না, ৫ই অগাস্ট আর এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, আজকে এই সময়টা, এই ৪-৫ ফেব্রুয়ারিকে বেছে নিতে হলো কেন এই বাড়ি ভাঙার জন্য? মাঝখানে তো তারা যখন ইচ্ছে বাড়ি ভাঙতে পারতো, তাই না? তার মানে বঙ্গবন্ধুকে আরো টেনে নামানো, এইটা কিন্তু উদ্দেশ্য ছিল না। আসলে এই ঘটনাটাকে আমি ক্রিয়া হিসেবে দেখব না, এই ঘটনাটাকে আমি প্রতিক্রিয়া হিসেবে দেখব। শেখ হাসিনা এটাকে উস্কানি দিয়ে এইটা মবকে এই জায়গায় পৌঁছতে বাধ্য করেছেন, এবং সেটাকে ট্রিগার করেছে, সেটা হতে দিয়েছে কিছু বাইরে থেকে, কিছু বাস্তুতন্ত্রের মানে কিছু অংশ। আমি পিনাকি ভট্টাচার্যের কথা বলবো, ইলিয়াসের কথা বলবো। পিনাকি ভট্টাচার্যই ফেসবুকে সে সময় পোস্ট দেন যে বুলডোজার নিয়ে যেতে হবে, এবং বুলডোজার জোগাড়ও হয়ে যায়। দেখো অর্ক, আমি এক্ষেত্রে মানে ৩২ নম্বর নিয়ে আমরা আরো পরে আলোচনায় আসবো, আরো এপিসোড আমরা করব। আমি শুধু জাস্ট দুটো একটা বিষয় বলি। প্রথমত, একজন অবজারভার হিসেবে আমি ব্যক্তিগতভাবে ধানমন্ডি ৩২ নম্বর ভেঙে ফেলার আমি খুবই মর্মাহত হয়েছি এবং আমি এর বিরোধিতা করি। কারণ দেখো, আমি কয়েক মাস আগে, তুমি জানো আমি সার্বিয়ায় গিয়েছিলাম, সাবেক ইউগোস্লাভিয়া। সেখানে কিন্তু মার্শাল টিটো, তার যে বাড়ি প্রাসাদ সেসব অক্ষত রয়েছে। আবার এটাও ঠিক যে হিটলারের বাড়িও ভেঙে ফেলা হয়েছে। আমি আমাদের আজকের এপিসোডের শেষে এরকম কিছু কিছু ঘটনা বলবো। কিন্তু যেটা আমার কাছে সবচেয়ে কনসার্নিং, যে একটা
ধানমন্ডি 32 নম্বরটা ঐতিহাসিক বাড়ি, জনগণের সেই বাড়ির উপর ক্ষোভ থাকতেই পারে এবং আছে, নিঃসন্দেহে আছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে এটা ভাঙতে অ্যালাউ করলেন, এটা আন্তর্জাতিকভাবে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তিটা ভালো করলো না এবং তারা খুব দুর্বল বলে তারা সবার সামনে এটা প্রমাণ হয়ে গেল যে অন্তর্বর্তীকালীন সরকার অ্যাকচুয়ালি মব নিয়ন্ত্রণ করতে পারে না। এটা আমি খুব স্পষ্ট মনে করি। আমরা আমাদের পরের এপিসোডে এই নিয়ে বিস্তারিত আমরা কথা বলবো। ধানমন্ডি 32 নিয়েই আমরা অনেকটা সময় কথা বলবো আমাদের ঠিক এর পরের এপিসোডে। আমি তোমার কাছে আরেকটু জানতে চাইবো যে ধানমন্ডি 32-এর বাইরেও তুমি তো ঢাকা শহরে চলাফেরা করলে, তুমি মাহফুজ আলমের সাক্ষাৎকার নিয়েছো, ফ্যান্টাস্টিক সাক্ষাৎকার, আপনারা পড়বেন। নাহিদ ইসলাম, তার সাক্ষাৎকার অর্ক নিয়েছে, আপনারা প্লিজ পড়বেন। এবং ও সাক্ষাৎকার নিয়েছে আরো দুজনের, ধীরে ধীরে আমরা সেগুলো ইনস্ক্রিপ্টে আমরা আনবো ডিকোড বাংলাদেশের অংশ হিসেবে। একজন হলেন আলতাফ পারভেজ, যাকে আমি মনে করি শুধু বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়ায় এইরকম এই মানের রাজনৈতিক বিশ্লেষক খুব খুব কম আছে। এবং ও অর্ক সাক্ষাৎকার নিয়েছে শফিক ভাইয়ের, শফিকুল আলম, সলিমুল্লাহ খানের সাক্ষাৎকার আছে সঙ্গে। কাজেই প্লিজ পড়বেন আমাদের টেক্সট, আমাদের যেমন ডিকোড বাংলাদেশ আপনারা এপিসোডগুলো দেখবেন, তেমনি আসলে আরো বেশি করে আরো গভীরে গিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি ওই টেক্সট সাক্ষাৎকারগুলোতে। অর্ক নিয়েছে এই সাক্ষাৎকারগুলো, আপনারা প্লিজ পড়বেন। তো সেই জায়গা থেকেই অর্ক, আমরা এই এপিসোডের শেষ দিকটায় যদি আসি, আমি একটু জানতে চাইবো যে আমার যেটা মনে হয়, আমি অভ্যুত্থানের পরেও ঢাকায় গিয়ে যেটা দেখেছি, যে বর্তমানের যে বাংলাদেশের ইউথ, তরুণ প্রজন্ম, তারা একটা ট্রমার মধ্যে আছে। এটা একটা ট্রমাটাইজড জেনারেশন। তারা চোখের সামনে ওই খুনগুলো দেখেছে, চোখের সামনে মৃত্যু দেখেছে, এবং তারাও কোথাও পুলিশের ওপর চড়াও হয়েছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। এটা বাংলাদেশে গত কয়েক মাস ধরে যা চলছে এবং তার আগেও হাসিনার আমলে যা ছিল, কোনোটাই স্বাভাবিক নয়, কোনোটাই স্বাভাবিক নয়। এই অস্বাভাবিকতার মধ্যে দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ যায়। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্স গেছে, রুশ বিপ্লবের সময় রাশিয়া গেছে, বাংলাদেশও মুক্তিযুদ্ধের সময়ে, মুক্তিযুদ্ধের পরে সব বিভৎস ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশও গেছে। তো আমি শেষ প্রশ্নটা তোমায় যদি করি, যে তুমি ঢাকা শহরে এই নৈরাজ্যের যে বাতাবরণ, দিশাহীনতা, একটা আতঙ্ক, একটা ট্রমা, একটা কালেকটিভ ট্রমা, এইটাকে তুমি কিভাবে দেখলে বা তুমি কিভাবে অনুভব করলে? অর্ক, আমি আসলে ধানমন্ডি 32-এ তুমি যে কথাটা বললে না, যে সরকারের ব্যর্থতা, আমিও সেটা নিয়ে একটু কথা বলতে চাই। কারণ না হলে একটা মনে হবে যে কোথাও গিয়ে আমি বোধহয় ওটাকে ভ্যালিডেট করছি। কিন্তু আমরা যেহেতু ঠিক করলাম যে আমি পরের এপিসোডে এটা নিয়ে বিস্তারিত বলবো, আমি শুধু ছুঁয়ে যাচ্ছি তোমার সামনে বিষয়টা। সেটা এই, একদিকে যেমন মানুষ, আমি বললাম শব্দটা যেটা প্রতিক্রিয়া ছিল, একদিকে যেমন মানুষ মানে একটা উত্তর দিতে চাইছিল, এটা ঠিক, তেমনি সরকারের কাছে ঠিক 6 মাসের মাথায় এটা একটা সুযোগও ছিল যে তাদের কর্তৃত্ব, তাদের হাতে যে রাশ রয়েছে, জনতাকে যে তারা নিয়ন্ত্রণ করতে পারে, আইন শৃঙ্খলাকে যে তারা নিয়ন্ত্রণ করতে পারে, সেটা প্রমাণ করা। সরকারের স্টেক হোল্ডাররা কি বলছেন, যে আমরা এটাকে আটকায়নি এই কারণেই, এটা অ্যাম্পলিফাই হবে এই ভেবে, এটা আরো ছড়িয়ে পড়বে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এটা কি ছড়িয়ে যায়নি? বরং এখান থেকে একটা ছবি ফুটে উঠেছে যে এমনটা হতেই পারে, সরকার আমাদের আটকাবে না। এবং তাতে কিন্তু ভ্যান্ডালিজমের মাত্রাটা কমেনি, বেড়েছে। এবং কার্যত 6 মাসের মাথায় সরকারকে সবথেকে বেশি অস্বস্তিতে, অসহায় লেগেছে এই ঘটনাতেই, যে আমি বলছি অপ্রীতিকর, অথচ আমি ঘটনাটা আটকাতে পারছি না। তাহলে কি এই সরকারের বৈধতা মানে কোন জায়গায়, এটা নিয়ে প্রশ্ন উঠে যায় যে এই সরকার কি রাষ্ট্র চালানোর ক্ষমতা তারা রাখে, এই প্রশ্ন উঠে যায়। এই প্রশ্ন থেকেই তোমার দ্বিতীয় জায়গাটা আমি কাউন্টার করবো, তুমি যেটা বলতে চাইছো যে কি দেখলে। অর্ক, দেখলাম অসহায়তা। বিপ্লব করা একটা জিনিস, বিপ্লবে অংশগ্রহণ করা একটা জিনিস। আমি এটাকে বিপ্লব বলি না, অভ্যুত্থান বলি। তুমি বিপ্লব বলতেই পারো, মানে আমাদের সব প্রশ্নে একমত হতে হবে তার কোনো মানে নেই। ধরো আমি বিপ্লব কথাটা কেন বলছি, তৌহিদি জনতা, এই কথাটার মানে কি? বিপ্লবাত্মক জনতা। হ্যাঁ, কথা হচ্ছে এই 6 মাস পেরিয়ে যাওয়ার পর বাংলাদেশের কি আরো একটা বিপ্লব দরকার? বাংলাদেশ কি মানে গণ অভ্যুত্থানের যে ভাঙচুর, নৈরাজ্য যা গণ অভ্যুত্থান দাবি করে, সেটা কি এখনো দাবি, নাকি এখন দাবি নির্বাচন, দ্রুত সংস্কার, দ্রব্যমূল্যের রাশটা টানা, এগুলো দরকার? বাংলাদেশের মানুষ তো সুস্থিতি চায়। অভ্যুত্থান তো চিরকালীন নয়, অভ্যুত্থানের পরে স্থিতাবস্থাটা
তৈরি করা, একটা শক্ত সরকার তৈরি করা, সেটা তো মানে গণমানুষের অভিপ্রায় আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রের যারা স্টেক হোল্ডার তাদের দায়িত্ব। এই ধানমন্ডি 32 এই প্রশ্নটা তুলে দিল যে তারা দায়িত্ব পালনে কতটা সক্ষম। এবার ওই তোমার কথাটাই আসি যে অর্ক দেখলাম অসহায়তা। আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমি তো অতীতে কখনো মিন্টো রোড যাইনি। আচ্ছা। আমি বাংলাদেশের নানা জায়গায় গেলেও মিন্টো রোডে আচ্ছা। আমি যাইনি, আমার প্রয়োজন পড়েনি। আমি শুনেছিলাম যে বাংলাদেশে পুলিশ কাজ করছে না। এবার তুমি জানো যে মিন্টো রোডে কিন্তু ওই রিক্সা, আমি যে যানটা ব্যক্তিগতভাবে চড়তে খুব পছন্দ করি বাংলাদেশে গেলে, রিক্সা যায় না। পায়ে হেঁটেও মিন্টো রোডে সেরকম চলাফেরা করা, যেহেতু প্রোটেক্টেড এরিয়া, একটু মানে ঝুঁকি আছে, প্রশ্নের মুখে পড়তে পারে। অর্থাৎ আমি মিন্টো রোডে ওই পার্টিকুলার বাড়িটায় পৌঁছতে হয়রান হয়ে গেছি একটাই কারণে, পুলিশ আমার সাথে কোঅপারেট করেনি। আমার অনেক গভীর রাতে মিটিং ছিল, একটা অত্যন্ত জরুরি মিটিং ছিল, পুলিশ আমাকে কোঅপারেট করছে না। এই যে আমাকে, তুমি কার কাছে যাচ্ছ সেটা তুমি পুলিশকে বলেছো? আমি বলেছি, কিন্তু তারা বলছে না। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এইখান থেকে বোঝা যায় এটা খুব ইঙ্গিতবাহী। আমরা নিশ্চয়ই পরের এপিসোডে এই নিয়ে আলোচনায় আসবো, কিন্তু এটা খুব ইঙ্গিতবাহী একটা কথা। কেন পুলিশ সাহায্য করছে না এর মধ্যে, এই প্রশ্নের মানে উত্তরের মধ্যে বাংলাদেশের অসহায়তাটা ছবি হবে। কেন পুলিশ কাজ করছে না? এক, পুলিশ ট্রমায় আছে। দুটো কারণে পুলিশ ট্রমায় আছে। পুলিশ মেরেছে, পুলিশ মরেছে, দুটোই সত্যি। দুটো সত্যি। বা পুলিশের ভেতরে একটা জায়মান একটা বিষাদ রয়েছে, এর কারণে পুলিশ ফিরতে পারছে না এবং ফিরতে চাইছে না। আচ্ছা, আর ওই যে তোমাকে বলছিলাম যে তুমি বলছো গণ অভ্যুত্থান বলতে, আমি সেই শব্দটাই নিচ্ছি। গণ অভ্যুত্থান আর সরকার চালানো দুটো এক কাজ নয়। তুমি অভ্যুত্থানে অংশ নিলে, সদর্থকভাবে অভ্যুত্থানকে সফল করলে, আর সরকার চালাতে তুমি এলে, তাহলে তোমাকে তো ব্যুরোক্রেসির সঙ্গে একটা মিথস্ক্রিয়া যেতে হবে, তার এক্সপার্টাইজ থাকতে হবে, সেটা অর্জন করতে হয়। সেটা এখানে যারা বাংলাদেশে এই মুহূর্তে যারা সরকার চালাচ্ছেন তাদের বেশিরভাগেরই নেই। তারা হয়তো খুব ভালো তাত্ত্বিক, তারা খুব ভালো প্রবক্তা কোনো বিভিন্ন তত্ত্বের, তারা খুব ভালো প্রতিবাদী মুখ, তারা খুব ভালো সংগঠক, কিন্তু রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা তাদের নেই। এবং সেই কারণে সমন্বয়ক, যে বিপ্লবের সমন্বয়ক বা অভ্যুত্থানের সমন্বয়ক, সে কিন্তু ব্যুরোক্রেসির সমন্বয় সাধন করতে পারছে না। সে কিন্তু পুলিশকে কথা শোনাতে পারছে না। এবং এই কথা শুনতে না পারার তোমাকে চরমতম উদাহরণটা দিয়ে রাখি, মানে সমন্বয় সাধন করতে না পারার চরমতম উদাহরণটা দিয়ে রাখি। বাংলাদেশে পুলিশের একটা পোস্টিং এর হেরফের হয়েছে। কিরকম? ধরো মানে শাস্তিমূলক ব্যবস্থা আর কি, পানিশমেন্ট পোস্টিং। হয়তো যে পুলিশ ঢাকায় ছিল তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তুমি ধরে নাও বগুড়ায়, আমি কথার কথা বলছি, একটা বা রাজশাহীর কোথাও, ধরে নিলাম পার্বত্য চট্টগ্রামে। আর যে লোকটা গ্রামীণ তাকে নিয়ে চলে আসা হয়েছে ঢাকায়। এটা হচ্ছে তাদের পানিশমেন্ট। এখন ওই লোকটা তো জীবনে কোনোদিন ঢাকা আসেইনি, সে এই শহরের বাস্তুতন্ত্রটার কিছুই জানে না, কিছুই চেনে না, সেখানে বেশি বেকুব হয়ে যাচ্ছে তার জীবন। এবং লোকাল জায়গাগুলিতে তার যে অ্যাক্সেস ছিল, সেই অ্যাক্সেসটা তার এখন আর নেই। হ্যাঁ, সেও এমনিতে কি হয়, আমরা দেখি পাড়ায় পাড়ায় ঝামেলা লাগলে পুলিশ তার কানেক্টিভিটি দিয়ে পাড়াটাকে আবার সংহত করে দেয়। এখন ঢাকা থেকে যে পুলিশ বাংলাদেশের একটা প্রত্যন্ত গ্রামে গেছে, সেখানে যখন ঝামেলা হচ্ছে, সে পুলিশ তো কার্যত অসহায়, সে ওখানে কিছুই চেনে না ওই জনপদের। এই পুলিশি অসহায়তাটা, এবার ব্যুরোক্রেসি ভাবছে, এমন নয় যে ব্যুরোক্রেসি সমন্বয় সাধন করছে না, কিন্তু আমার লোকের সঙ্গে কথা বলে এটা মনে হয়েছে যে সরকার তো আজ আছে কাল চলে যাবে, তো সরকার নয়, আমরা আবার কাজ করব সরকার ক্ষমতায় এলে। কিন্তু এটা যে জনতার সদিচ্ছায় তৈরি হওয়া সরকার, এবং জনতার সদিচ্ছাকে সম্মান করেই এক্সট্রা এফোর্ট নিয়ে এই সরকারকে এগিয়ে দিতে হবে, তার এই সরকারটা হচ্ছে দায় দরদের সরকার, এদের দায়। ওরা বলছেন তাই, এই ওরা বলছে, ওরা মানতে পারছে কি পারছে না সেটা আমি সরিয়ে রেখে তোমাকে বলছি, এ সরকারের কিন্তু ওর দায় আছে। এ সরকারের আর কিছু না থাকুক, দায় আছে। দরদ আছে কিনা সেটা প্রশ্ন, কিন্তু দায় আছে, ওদের অ্যাকাউন্টেবিলিটি আছে, কারণ ওরা মানুষের একটা আকাঙ্ক্ষাকে পূরণ করে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। নির্বাচন অবধি মানুষকে নিয়ে যাওয়া এবং একটা সুষ্ঠু গণতন্ত্র স্থাপনের দায় সবার আছে, যারা সরকারের ভেতরে আছে, যারা বাইরে আছে, যারা জনতা, সবার আছে। তার মধ্যে একটা সমন্বয় দরকার। আজকে যদি আমাদের রাজ্যে তুমি ভেবে দেখো, পুলিশ মন্ত্রী যদি বলেন যে পুলিশ আমার কথা শুনছে না, তাহলে আমি কার কাছে যাব? এই সরকারের ক্ষেত্রে আমরা বারবার দেখছি যেটা, যে অসহায়তাটা প্রকট হয়ে যাচ্ছে। ও কথা শুনছে না, সে কথা শুনছে না, এখানে আমরা ঠিক মানাতে পারছি না। ফলে সরকারের স্টেক হোল্ডারদের, আমি একটা কমন তোমাকে বলছি, আমার ইন্টারভিউগুলো পড়লে বুঝতে পারবে,
বিভিন্ন ঘটনার রিয়েকশনে প্রত্যেকেই বলছে বিচ্ছিন্ন ঘটনা। কটা বিচ্ছিন্ন ঘটনা? প্রত্যেকটা বিচ্ছিন্ন ঘটনার মালা যখন গাঁথা হচ্ছে তখন কিন্তু একটা বিচ্ছিন্ন থাকছে না, তার একটা তুমি ট্রেন্ড দেখতে পাচ্ছ, যে যেখানে মব সংগঠিত হওয়ার একটা সবসময় একটা চান্স থেকে যাচ্ছে, ধর্মোন্মাদরা মাথা চাড়া দেওয়ার একটা চান্স থেকে যাচ্ছে। সেইটাকে কি করে কঠোরভাবে দমন করতে হয়? এই সরকার কঠোর হওয়ার এদের ক্ষমতা নেই। এরা বোধহয় ভাবছে যে আমরা কঠোর হলে আমাদের উপর যারা আছে তারা বিরূপ হয়ে যাবে, স্টেক হোল্ডাররা। এই সরকারের কতগুলো কম্পালশন বারবার বারবার প্রকট হচ্ছে। এইটা আমার প্রাথমিকভাবে মনে হয়। অর্ক খুব বিস্তারিতভাবে বললো ওর অভিজ্ঞতা কিরকম। আমরা আমাদের পরের এপিসোডের দিকে এবারে এগোবো এবং আসলে আরো একটা প্রশ্ন এখানে খুব সামনে চলে আসছে, মনে আসছে, যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না, যে সরকারের কথা আমদারা শোনে না, যে সরকার পুলিশের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, এই সব কি শুধু অসহায়তা নাকি এর সঙ্গে অযোগ্যতাও বলবো আমরা? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আসতেই হবে। আমরা যখন এই আলোচনা করছি তখনই আমরা দেখেছি যে দেশের বিভিন্ন জায়গায় মাজার ভাঙা হয়েছে, সরকার ব্যবস্থা নেবে বলেছে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু আসলে খুব একটা কিছু হয়নি। আমরা দেখেছি বইমেলার মতো জায়গায় একটি প্রকাশনীতে বিক্ষোভ হয়েছে সেই একই তৌহিদি জনতার নামে, স্যানিটারি ন্যাপকিন নিয়ে বিতর্ক হয়েছে, এবং নানা কিছু কিন্তু বাংলাদেশে ঘটছে যেগুলোর থেকে আসলে বোঝা যাচ্ছে যে পরিস্থিতির ওপর অন্তর্বর্তীকালীন সরকারের কার্যত কোনো নিয়ন্ত্রণ নেই। তাহলে সমাধান কি? সমাধান কি তাহলে দ্রুত নির্বাচন, নাকি আগে সংস্কার তারপরে নির্বাচন? আগে কি সংসদ নির্বাচন হবে নাকি আগে স্থানীয় নির্বাচন হবে? নানা রকম প্রশ্নের দোলায় দুলছে বাংলাদেশ। এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পরের এপিসোড দেখবেন। আপনাদেরকে পরের এপিসোড দেখার অনুরোধ জানিয়ে আমরা আপাতত আমাদের এই এপিসোড এখানেই শেষ করছি।